কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেব। সোশ্যাল মিডিয়াতে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে, মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী কিংবা তৌহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে। প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেব। দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলেও আমার বিরুদ্ধে একটা শক্ত প্রপাগান্ডা চালিয়েছিল, বিশেষ করে লীগের যে সাইবার আপনার টিম রয়েছে তারা। কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদের কণ্ঠস্বর ছিলাম, এবং যেখানে আওয়ামী লীগের ওই ফ্যাসিবাদের আমলে তারা রাজনৈতিকভাবে কার্যত সকলকে কোণঠাসা করে ফেলেছে, কিংবা বিভিন্ন জনকে মামলা হামলা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে কার্যত কোণঠাসা করে অনেককে তাদের গ্রিপে নিয়ে রাখতে পেরেছিল। সেখানে দীর্ঘ ২৮ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপি হওয়ার পর থেকে আমরা আওয়ামী লীগের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালাম। সেখানে আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রতিনিয়ত অভিযোগ ছিল, আমরা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করি, আমরা হেফাজতের লোক, আমরা বিএনপির লোক, এই ধরনের নানান অভিযোগ, এবং শেষ পর্যন্ত ধর্ষণের সহযোগিতার মামলা দিল। তারপরে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালালো। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে ৫ই অগস্টের পর আমি আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একটা চরম বৈষম্যের শিকার হচ্ছি এবং বঞ্চনার শিকার হচ্ছি। যেই সমস্ত সহযোদ্ধা সহকর্মী বা আপনার যাদের জন্য বলা চলে যে এই হাসিনার ফেসিবাদের উত্তল সময় আন্দোলন সংগ্রাম করেছি, ধরেন আলেমুল আমাদের মুক্তি থেকে শুরু করে জামাতের নেতাদের পক্ষে কথা বলা, কিংবা তারা ভুক্তভোগীলে কথা বলা, বিএনপির পাশে বিভিন্ন ইস্যুতে দাঁড়ানো, কিংবা খালেদা জিয়ার সাথে অবিচার করেছে, জেলে নিয়ে তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে, এই সমস্ত সব ইস্যুতে যখন আমরা কথা বলেছি সেই সময় দেখা যাচ্ছে সমস্ত অপোজিশনের লোকেরা বাহবা দিত, তারা আমাদেরকে প্রশংসা করত। কিন্তু এটা সত্য যে ৫ই অগস্টের পরে রাজনৈতিক বিভাজন কিংবা মতাদর্শের কারণে এখন আমাদের এই রাজনৈতিক বন্ধু, আগে যারা আওয়ামী লীগের আমলে ছিল লাইক মাইন্ডেড, সবাই এক ছিল আওয়ামী লীগ হটানোর জন্য, ফ্যাসিবাদ হটানোর জন্য, এখন তাদের মধ্যে আসলে ডিভিশন হয়েছে। যার ফলে তারাও রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে কিন্তু অনেককে চরিত্র হননের জন্য কিংবা রাজনৈতিকভাবে বলা চলে ডাউন করার জন্য কিন্তু নানান ধরনের প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে ধরেন এখন যেহেতু আমি যখন বলি যে ৩০০ আসনে প্রার্থী দেব, তখন স্বাভাবিকভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলো চিন্তা করে যে ভিপি নূরদীপ তো আন্দোলন সংগ্রামের কারণে একটা অবস্থান আছে, জনপ্রিয়তা আছে, কাজে সেটাকে ডাউন করতে হবে। সেটা সবসময় চিন্তা করে কোন ইস্যু দিয়ে ঘায়েল করা যায়। আবার যদি বলি বিএনপির সাথে জোট করবো, তাহলে যারা বিএনপি বিরোধী তারা আবার সেটাকে কাজে লাগিয়ে আপনার সেটার বিরুদ্ধে যে বিভিন্নর বিক্রি হয়ে গেছে, এই ইনু মেনন হয়ে গেছে, নানান ধরনের কথাবার্তা বলা। আবার যদি বলি যে জামাতের সাথে কিংবা এনসিপি নিয়ে জোট করব, তখন আবার আরেক ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে। তো সেই জায়গা থেকে আমার একটা সমস্যা হচ্ছে যে এখন এটা ঠিক যে এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারাকলে পড়েছি, এবং আমাদের সমাজে এতটা মানুষের অসহিষ্ণুতা, তাদের রাজনৈতিক আসলে জ্ঞান এবং বুদ্ধি বিবেক এতটা কম যে নিজের মতের বাইরে গেলেই একজনকে তুলোধুনা করতে, গালিগালাজ করতে ছাড়ে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি বলছি ধরেন আপনি একজন একটা মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক, আচ্ছা এখন হয়তো আপনার একটা কমেন্ট নেওয়ার জন্য আপনি আসছেন, আপনি যদি আমাকে কিছু প্রমাণ দিয়ে বলতেন যে ভাই এই প্রমাণ এই বিষয়ে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, দেখেন আপনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছেন না। অনেকে বলেছে, সেটার প্রেক্ষাপটে আপনি একটা বক্তব্য নিতে এসেছেন, এবং আমি ফেয়ার দেখে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি এবং বলছি যে হ্যাঁ, তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে, পুলিশের হেফাজতে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে। একেবারেই যে সমস্ত অভিযোগগুলো আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর, বিভ্রান্তিকর, এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এই যে ২-৩ জন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কারণ আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন, সে আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল। আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তো দেশের বাইরে গিয়ে আমাদের সাথে পরিচয় কিভাবে, সেও সরকার বিরোধী, আমরাও সরকার বিরোধী। এই সুবাদে সে দেখা যায় একটা চ্যানেল খুলছে, আমাদেরকে বলছে ভাই একটু শেয়ার দিন, আমরা প্রচার করতাম, একটা ভিডিও বানাইতো, প্রচার করতাম। এইভাবে আমরা কিন্তু পরস্পরকে আসলে সহযোগিতা করেছি, ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্যের মতো লোক, সে আমাদের নিয়ে কথা বলছে, আমরাও তাদেরকে নিয়ে কথা বলেছি। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে গণ অভ্যুত্থানের পরে, বিশেষ করে আমাদের বিরোধী দলসমূহের যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বিরোধী দলসমূহ, বিশেষ করে ধরেন বিএনপি জামাত বা অপোজিশনের
কারণে যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম, তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই সমস্ত দেশগুলো চাপ দিচ্ছে যে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা চলে যাও। তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে আমাদের এক সময়ের সকলের বলা চলে অ্যাক্টিভিস্ট কিংবা আন্দোলন সংগ্রামের আপনার এই পিনাকিদা কিংবা ইলিয়াসরা বিশেষ করে এখন যার তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, নানান ধরনের ন্যারেটিভ তৈরি করছে, অপপ্রচার চালাচ্ছে। বিএনপিরও তারা পার্টির কথা দেন, মির্জা ফখরুলকে বলে ভারতের দালাল, এই সালাউদ্দিন সাহেবকে, রুমিন ফারানাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আচ্ছা, বিএনপির চেয়ে এই সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, রুমিন ফারানা, আমির খসরু মাহমুদদের চেয়ে তো আর এই ইলিয়াস পিনাকি বিএনপির কাছের লোক না বা বিএনপির রাজনীতিকে ধারণ করে না। পিনাকি ভট্টাচার্য আগে ছিলেন একজন বামপন্থী নেতা, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, আঞ্চলিক ভাষায় তার মতো অনেক যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে যেটা কুপিয়েছেন। এখন আবার তাদের পীর হয়েছেন, তাদের পক্ষে কিছু সস্তা ধর্মীয় সেন্টিমেন্টে কথা বলে, হুজুরদের পক্ষে একটু কথাবার্তা বলে, লেখালেখি করে, এবং ইলিয়াস হোসেনরা এটা করেছেন। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে, কোথা থেকে এই টাকা পেয়েছেন? আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না, রাজনীতি করি বিদায়, কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন। এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদ ওই আটলান্টিকের ওই পারে। তুমি এত ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা না, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করবে না, হামলা করবে না, মামলা করবে না, তোমরা তো বিপ্লবী লোক। এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনও তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও, প্রোপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনও ঝুঁকিতে রয়েছে, কাজেই তাদের অ্যাসাইলামটা প্রয়োজন।